শেখ হাসিনা না, আওয়ামী লীগ যারা করে সেই পেতাত্তারা এই দেশকে কোনোদিন ওন করেনি। তারা ইন্ডিয়ার কাছে এই দেশকে বিক্রি করে দেওয়ার সবসময় চেষ্টা করছে। আন্দোলনের সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে, গাড়িতে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগই আপনার যে সমস্ত অপকর্মগুলো করেছে তাদের তো সেই ট্রেনিং রয়ে গেছে। এ ধরনের জঘন্যতম ঘৃণ্যতম কাজ আওয়ামী লীগই করে, তাদের ট্রেনিংটা আগে থেকে কিন্তু আছে। কারণ গণভোটটাই হচ্ছে আমাদের আগামী ইলেকশনের ভিত্তি, এবং বাংলাদেশ জামাত ইসলাম চায় ঐক্যর মাধ্যমে আমরা এই ইন্ডিয়ান আধিপত্যবাদ, আওয়ামী লীগের এই আজকেও যে পেতাত্তাদের যে অপচেষ্টা, এই অপচেষ্টাকে আমাদেরকে বিএনপি এবং জামাত ইসলাম সহ আমরা যারা এই 36শে জুলাইয়ের অংশীদার তারাই রুখে দাঁড়াবো। আমরা যদি একটু অতিথিদের যুক্ত করে নিই, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটি, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে একটু শুরু করি। তারেক রহমান বক্তব্যের এক পর্যায়ে বলছেন যে পলাতক স্বৈরাচারের সহযোগীরা গত কয়েকদিনে খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে, ফ্যাসিবাদ বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্কবার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয়। জামাত ইসলাম বিষয়টিকে আসলে কিভাবে দেখে, সতর্কতা বলে মনে করে কিনা, ফ্যাসিবাদ বিরোধী যে একটা ঐক্য, যে শক্তিগুলোর মধ্যে যে একটা বোঝাপড়া ছিল সেই জায়গায়? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে 71 টিভির সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আর অসীম ভাই এবং যিনি এই স্টুডিওতে উপস্থিত আছেন তাকেও সালাম এবং শুভেচ্ছা। শুনেন, এই আগুন সন্ত্রাসের জনক হচ্ছে আজম আর নানক। যদি মনে করে থাকেন, 2004 সালে শেরাটনের সামনে একটা বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে 9 জন মানুষকে এরা পুড়িয়ে মারে, এবং সেখানে একটা 6 বছরের বাচ্চাও ছিল। মানে হাসিনার হাত যে আপনি ভাবছেন 36শে জুলাই রক্তে রঞ্জিত, তা না। হাসিনার রক্তের মধ্যে মানুষ দেখেন না। আমার একটা ইন্টারভিউ মনে আছে, উনি যখন 1981 সালে বাংলাদেশ আগে আসে, তার আগে বিবিসি সিরাজুল আলম সাহেবের সাথে একটা ইন্টারভিউ দিয়েছিল। সেই ইন্টারভিউ সে বলেছিল, আমি বাংলাদেশ যাচ্ছি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। সো পিতৃ হত্যার প্রতিশোধ নিতে সে এসছে কার এগেনস্টে? এই দেশের মানুষের এগেনস্টে। আমরা বাংলাদেশি মানুষ, তাদেরকে সে আমাদেরকে কখনো অন করতো না। আজকে যে দেখলেন টিএসসিতে ককটেল ফুটাইছে, ওই মানুষ 36শে জুলাই নিয়ে প্রামাণ্য চিত্র দেখতেছিল, সেখানে ককটেল ফুটাইছে, গত 3 দিন ধরে বাসে আগুন দিচ্ছে। এগুলো সবই হচ্ছে কার চরিত্র? আওয়ামী লীগের চরিত্র। কিন্তু দেখেন আমার পার্শ্ববর্তী দেশ ভারত কি করলেন। 13 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই একতরফা ইলেকশন বন্ধ করার জন্য জন আন্দোলনের ডাক দিলেন, তখন এই আওয়ামী লীগ এবং একটা বাসের মালিক, সে নির্দিষ্ট বাসের মালিক, তারই বাস 10-15টা পুড়ে গিয়েছিল। সেই বিহঙ্গতে আগুন লাগে। এনডিটিভি সারা পৃথিবীর কাছে প্রচার করলো যে জামাত এবং বিএনপি এই আগুন সন্ত্রাসে লিপ্ত। ইতিহাস বড় নির্মম। আজকে দেখেন তাদের রক্তের মধ্যে আছে বাংলাদেশের সাথে কি বেইমানি। এটা বেইমান দল, যে দল এই দেশকে ওন করে না। শেখ হাসিনা না, আওয়ামী লীগ যারা করে সেই পেতাত্তারা এই দেশকে কোনোদিন ওন করেনি। তারা ইন্ডিয়ার কাছে এই দেশকে বিক্রি করে দেওয়ার সবসময় চেষ্টা করছে। অতএব যারা আজকে অনেক সময় বলতেছে ওদেরকে মাফ করে দাও, অনেকে বলতেছে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসেন, না, এরা নাৎসি, এদের বিচার হতে হবে। এবং এই দলের এবং এর সাথে সহযোদ্ধা যে 14 দল আছে, এদের এই বাংলাদেশের মাটির ঠাঁই হওয়ার কোনো সুযোগ নাই। এবং সম্মানিত মানে ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়াকে আমি সম্মানের সহিত, উনি যে কথা বলছে এটাই সত্যি। আমাদেরকে একতা থাকতে হবে, না হলে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এই দুই গাথা। দেখেন কত বড় দুঃসাহস। 2 দিন আগে ডিফেন্স মিনিস্ট্রি বলে আমার দেশের কেয়ারটেকার ইউনূস সাহেবকে বলেন আপনার কথাবার্তা সামলায় নিয়ে বলতে হবে। আমি কি প্রদেশ নাকি ইন্ডিয়া? রাজনাথের কত বড় দুঃসাহস। তাহলে সেই ক্ষেত্রে আজকে যা হচ্ছে, এই পেতাত্তাদের যে টাকা, সে টাকার প্রভাবে হচ্ছে, এবং এখানে আমাদের সুদৃঢ় থাকতে হবে। আর একটা জিনিস বলি, তারেক জিয়া সাহেব আরেকটা কথা বলছে, আপনি বললেন একটু আগে যে আমাদের মধ্যে মানে ধরে নিলাম যে জামাত ইসলাম অন্যরা যে দাবি দাওয়া করতেছে, দাবি দাওয়া করতেই পারে, এবং ওনার এই পলিটিক্যাল স্টেটমেন্ট এটাও হতে পারে। একসাথে আমরা হেঁটেছি, আজকে তারা আন্দোলনে যাচ্ছে। এবং উনি আর একটা জিনিস আমি বলতেছি, অনেকে এটাকে অন্যরকম ভাবে নিচ্ছে, আমি এইভাবে নিতে চাই না। উনি যেটা বলছেন পেঁয়াজের কথা, উনি যেটা বলছেন যে কোল্ড স্টোরেজের কথা, দেখেন এটা রূপক অর্থে উনি বলছেন। সত্যি কথা তো, আলু চাষিদের আত্মহত্যা করার মতো অবস্থা। গণভোট যেমন দরকার মানুষের,
খাওয়া পড়া থাকাটাও দরকার। আলু চাষি যদি আত্মহত্যা করে ইন্ডিয়ার মতন, তাহলে এটার কনসিকুয়েন্সটা কি হবে? সো এর মানে উনি এটা বুঝাননি যে গণভোটের দরকার নাই। তো অনেকে এটাকে মিস ইন্টারপ্রিটেশন করতেছে। আমার কাছে মনে হয় উনি একটা উদাহরণ দিচ্ছেন, গণভোট করতে হলে 3,000 কোটি টাকা লাগবে, ভালো কথা, কিন্তু আলু চাষিদেরকেও বাঁচাতে হবে, কারণ গণভোটটাই হচ্ছে আমাদের আগামী ইলেকশনের ভিত্তি। এবং বাংলাদেশ জামাত ইসলাম চায় ঐক্যর মাধ্যমে আমরা এই ইন্ডিয়ান আধিপত্যবাদ, আওয়ামী লীগের এই আজকেও যে প্রেতাত্মাদের যে অপচেষ্টা, এই অপচেষ্টাকে আমাদেরকে বিএনপি এবং জামাত ইসলাম সহ আমরা যারা এই 36শে জুলাইয়ের অংশীদার, তারাই রুখে দাঁড়াবো। জি। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, তারেক রহমান বক্তব্যের এক পর্যায়ে বলছেন যে একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে রাজনৈতিকভাবে যদি বলতে হয় পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেয়া। তিনি বলছেন যে যারা নানান দাবিতে এই অন্তর্বর্তী সরকারের উপরে বিভিন্ন শর্ত আরোপ করছেন নির্বাচন সহ ইত্যাদি বিষয়ে, এমন মনে হচ্ছে কেন আসলে? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক জিয়াউল কবির সুমন এবং আমার খুব প্রিয় একজন মানুষ ব্যারিস্টার শাহরিয়ার, ও তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমি বলতাম যে আওয়ামী লীগ, আমি একটু অ্যাড করে নিই। সেটা হচ্ছে যে উনি তো বলেছেন যখন বিএনপি ক্ষমতায় ছিল, 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের সহিংসতাটা কোন মাত্রায় চলে গেছে। আপনার পঙ্কজ দেবনাথের বিহঙ্গ পরিবহনে যে আগুন দিয়েছেন, পঙ্কজ দেবনাথের এলাকার আওয়ামী লীগের সেক্রেটারি যিনি এই কাজটা করেছেন, তিনি নিজে সেটা কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। মূল বিষয়টা সে জায়গাতে না। 2013 সালের পর যখন আন্দোলন তুঙ্গে, জামাতের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, বিএনপির বিরুদ্ধে স্টিম রোলার চালানো হচ্ছে, বিরোধী মত পথের নাগরিকদেরকে, রাজনৈতিক কর্মীদেরকে যখন দমন পীড়ন চালানো হচ্ছিল, আন্দোলনের সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে, গাড়িতে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগই আপনার যে সমস্ত অপকর্মগুলো করেছে তাদের তো সেই ট্রেনিং রয়ে গেছে। এ ধরনের জঘন্যতম ঘৃণ্যতম কাজ আওয়ামী লীগই করে, তাদের ট্রেনিংটা আগে থেকে কিন্তু আছে। না হলে আপনি দেখেন যে গত 2-3 দিনে যে ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে, একটা ফেসিস্টের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কোন নেতা কর্মীরা আপনার মনে করেন যে প্রকাশ্যে আসে না, চোরাগুপ্ত ভাবে এই কাজগুলি তারা করছে। তার মানেটা কি? যে অতীতে যে আমরা বলেছিলাম, বিভিন্ন সময় অবশ্য তখন পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, এমনকি প্রথম আলোর মতো পত্রিকায় দেখা গেছে যে অনেকে গ্রেফতার হয়েছেন যারা আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মী, এই অগ্নিসন্ত্রাসের সঙ্গে যারা জড়িত ছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দলগুলো যারা ছিলেন, জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনকে ফয়েল করার জন্য, আন্দোলনকে কালিমা লিপ্ত করার জন্য, তারা তখন বলেছিল, নেগেটিভ তৈরি করেছিল যে বিএনপি আগুন সন্ত্রাস করে। আমি যে কথাটা বলছি, এই যে আগুন সন্ত্রাসটা অব্যাহত আছে তাদের, ধারাবাহিকভাবে তারা এটা করে এসছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। জনাব শাহরিয়ার যথার্থ বলেছেন, শেখ হাসিনার যে প্রতিশোধ, ভেঞ্জিন্স, তার মধ্যে যে রিভেঞ্জ নেয়া, এভেঞ্জিং যে একটা ক্যারেক্টার ওনার মধ্যে, এই দেশের মানুষ তো তার মধ্যে মনে আছে যে তার বাবাকে হত্যা করার পরে একজন মানুষ ইন্না পড়েনি। এই যে মনের মধ্যে ক্ষোভ তার, সেটার জন্যই কিন্তু সে প্রতিশোধটা নিয়েছিল। এই কাজগুলো তো তারা করবে। জনাব তারেক রহমান সাহেব কথাগুলো যে বলেছেন যে কোন রাজনৈতিক দল আপনার মনে করেন যে নির্বাচন না করে ক্ষমতার স্বাদের মধ্যে আছে বা ফিল করছে, এটা হতে পারে কোনো না কোনো কারণে, কোনো না কোনো কোয়ার্টারের সঙ্গে বিভিন্ন জনের যোগাযোগ, ভালো সম্পর্ক থাকতেই পারে। যেমন আমি একটা কথা বলি, কদিন আগে আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই ঢাকা ডিসি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে থাকতেন। সে থাকবে, তার সঙ্গে আমি একটু কথা বলতে পারতাম। কয়েকদিন আগে সে ট্রান্সফার হয়ে গেছে, তো এখন অন্য আরেকজন আসবে, তার সঙ্গে হয়তো আমার সম্পর্ক নাই, যোগাযোগ নাই। কথাটা হচ্ছে যে এভাবেই কিন্তু এসছে যে আপনি কোনো না কোনো ভাবে ফ্যাসিলিটেটেড, কোনো না কোনো ভাবে বেনিফিটেড হতে পারেন, ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে, কিন্তু দেশের কল্যাণ তো আসবে না। কারণ দরকারটা কি? একটা নির্বাচন। আর গণভোটের কথা শাহরিয়ার সাহেব বলেছেন যে তারেক রহমান সাহেব গণভোট লাগবে না, এ কথা বলেননি। আমরা বারংবার বলে এসেছি যে একটা বড় অর্থ অপচয় থেকে আমরা বেঁচে যেতে পারি যদি সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হয়। এই কথাটা কিন্তু বলা হয়েছে। যদিও গণভোট নিয়ে কিন্তু আমার ভিন্ন মত আছে, আমি মনে করি যে গণভোট অসাংবিধানিক। আমি সংবিধান সংশোধন বাইরে থেকে করতে পারবো না। এখন আপনি বললেন যে এটা তো পার্লামেন্টে যাবে, 270 দিনের মধ্যে আপনার আলাপ আলোচনা চলবে, না হলে অটোমেটিক সেটা আইনে পরিণত হবে। তার মানেটা কি? বাইরে থেকে যদি 270 দিনের মধ্যে পার্লামেন্টে সেটা সংসদ সদস্যরা 2/3 ভোটে আপনার সেটা পাস না করান, তাহলে সেটা 270 দিনের মধ্যেই আইন হয়ে যাবে।
তার মানে আপনি ফিউচার একটা পার্লামেন্টকে বাইন্ড করতে চাচ্ছেন। এখন আমাদের যে কনস্টিটিউশনাল ম্যাক্সিম যেটা হচ্ছে যে পার্লামেন্ট ইজ সভরেন, এটা ফিউচার পার্লামেন্ট ক্যানট বি বাইন্ড বাই দি পাস্ট পার্লামেন্ট, অথবা প্রেজেন্ট পার্লামেন্ট ক্যানট বাইন্ড ফিউচার পার্লামেন্ট। এই কারণে গণভোটের বিষয়টা নিয়ে এটা আমার ব্যক্তিগত অভিমত এবং একজন আইনজীবী হিসেবে আমি বলেছি। বরং যে কথাটা আমরা বলছি, এই যে জেদ ধরা কোন রাজনৈতিক দলের যে নির্বাচনের আগে যদি গণভোট না হয় তাহলে আন্দোলন করব, সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব হয়তোবা আপনার যে কথাটা বলছি আপনার জি। দুঃখ থেকে বা অভিমান থেকে তিনি বলেছেন যে এতটা বছর একসঙ্গে রাজনীতি করেছি, একসময় সরকারও ছিল অনেকে Exactly. আমাদের সঙ্গে, কিন্তু তারা যদি জনগণের আপনার এই ব্যথাটা না বোঝেন, তারা যদি নির্যাতন নিপীড়নের কথা ভুলে যান, যেই ফেসিস্টের আমাদের এই ভেদাভেদ কিংবা বিভেদ, এই অনৈক্য আমাদের, আমরা ঐকমত্য কমিশন নিয়ে আপনার 1 বছরের বেশি 1.5 বছর কাটিয়েছি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে যখন অনৈক্যে বা ঐক্যে ফাটল ধরে তখন হতাশা থেকেই তিনি এই কথাটা বলেছেন।